অনেকেই প্রশ্ন করছেন বৈঠকের মধ্যে আসলে কি ঘটেছিল। গেল ৩ দিন আগেও জামাত বলছিল যদি সময় মতো নির্বাচনের রোডম্যাপ ঘোষণা না করে, বিশেষ করে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের একটা বক্তব্যের পর আমরা দেখেছিলাম যে জামাত তাদের পূর্বের অবস্থান থেকে অনেকটা সরে এসেছিল। পূর্বের অবস্থান বলতে আমরা বোঝাচ্ছি ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার ক্ষমতা গ্রহণের পর সরকার যখন বলল যে সংস্কার প্রক্রিয়া চলবে, তারপরে নির্বাচন। তো প্রথম দিকে জামাত খুবই শান্ত ছিল, তারা এটার সাথে সহমত ছিল। এরপর আমরা দেখলাম বিএনপি সহ অন্যান্য দলগুলোর সাথে সহমত পোষণ করে তারাও অ্যাজ সুন অ্যাজ পসিবল নির্বাচনের ইস্যুটাতে শক্ত ভূমিকা রাখার জন্য ঘোষণা দিল। ইভেন ৩ থেকে ৪ দিন আগে তারা ঘোষণা দিয়েছিল যদি নির্বাচনের রোডম্যাপ সামনে না আসে তাহলে হাটে হাড়ি ভেঙে দেবেন। এখন আজকের বৈঠকের পর জামায়াতের আমির ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম তিনি যে বক্তব্য দিয়েছেন, আপনি একজন সাধারণ জনগণ হিসাবে অথবা দলের কর্মী হিসাবেও কিভাবে নিচ্ছেন বিষয়টা? ওই বৈঠকের মধ্যে আসলে কি কি ঘটেছে, কেনই হঠাৎ করে ৩ দিন বা ৪ দিন আগের যে বক্তব্য সেখান থেকে সরে এসে আবারও একটা ব্ল্যাঙ্ক চেক দিলেন? আমার কাছে মনে হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে, তবে এই চেকটা টাকার না, এটা ব্ল্যাঙ্ক চেকটা হচ্ছে সময়ের একটা চেক দিয়েছেন। আজকে আপনার ৫ই অক্টোবর বিকেল ৫টার দিকে প্রধান উপদেষ্টার সাথে আপনার সংলাপ শেষে জামায়াতের আমির তিনি বলছেন নির্বাচন থেকে সংস্কার এই মুহূর্তে বেশি গুরুত্বপূর্ণ, আর এই সংস্কার প্রক্রিয়া কমপ্লিট করতে অন্তর্বর্তী সরকারের যে সময়টুকু লাগে ওই সময়টুকু পুরাটাই জামায়াত ইসলাম অন্তর্বর্তী সরকারকে দেবে। কিন্তু বিএনপির অবস্থানটা আবার একটু ভিন্ন। রাষ্ট্র সংস্কার কার্যক্রম শুরুর আগে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন এই উপদেষ্টা পরিষদের সাথে বৈঠকে দলের পক্ষ থেকে কিছু মৌলিক প্রস্তাবও উত্থাপন করা হয়েছে। আর সংস্কার প্রক্রিয়াটাতেও কি কি হবে না হবে এ বিষয়ে জামায়াত ইসলাম নিজেদেরও একটা রূপরেখা তুলে ধরবেন আগামী ৯ অক্টোবর। তো প্রধান উপদেষ্টার সাথে সংলাপ শেষে বের হয়ে তিনি বলছেন এই সরকার একটা নির্দলীয় সরকার, তারা দেশ শাসন করতে আসেনি, দেশ শাসনের সুষ্ঠু পথ বিনির্মাণের জন্য এসেছেন। যদিও অলরেডি এই সরকারকে নিয়ে অনলাইন কিং যিনি আছেন পিনাকিদা বা আরও যারা আছেন তারা কিন্তু বলছেন যে আস্তে আস্তে মিশরের সিসির মতন এই সরকার বসে যাবে, সেনা সমর্থিত সরকার হবে, আরও নানান ধরনের বক্তব্য কিন্তু প্রতিদিনই আপনারা শুনছেন। ইভেন এই সরকারটা হাইজ্যাক হয়ে যাবে, ভারত কর্তৃক পরিচালিত হবে, এরকম নানান বক্তব্যের মধ্যে হঠাৎ করে জামাতের এই সার্টিফিকেটটা দেওয়া অন্তর্বর্তী সরকারকে এটা খুবই পজিটিভ একটা অবস্থানে নিয়ে যাবে অন্তর্বর্তী সরকারের মেয়াদকালটাকে। তিনি বলছেন যে গত ৩টা নির্বাচনে জাতি বঞ্চিত হয়েছে, আমরা জাতির সামনে একটা গ্রহণযোগ্য সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেওয়ার পরিবেশ তৈরি করে দেওয়া আমরা মনে করছি মূল কাজ। সেজন্য মৌলিক বিষয়ে তাদের কিছু সংস্কার করতে হবে। কি কি মৌলিক বিষয়ে সংস্কার করা উচিত সেই বিষয়েও তারা কথা বলেছেন, আর আগামী ৯ অক্টোবর জাতির সামনেও তারা সেটা তুলে ধরবেন। তাদের বক্তব্য হচ্ছে কী কী সংস্কার এই মুহূর্তে প্রয়োজন, কী কী সংস্কার পরবর্তী সময় লাগবে সেই বিষয়গুলো তারা জাতির সামনে নিয়ে আসবে। বলছেন যে জনগণ এবং সরকার একসঙ্গে কিভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতিকে উন্নতি করতে পারে সেই বিষয়ে কথা হয়েছে। পাশাপাশি বর্তমানে যে সরকার আছে তারা কোনো ধরনের পক্ষ বিপক্ষের মানসিকতা না নিয়ে নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে দেশকে একটা ভালো পর্যায়ে নির্বাচনে দিতে সক্ষম হবে বলেই তিনি মনে করছেন। তো তিনি বলছেন যে আমরা শুরু থেকে বলে আসছিলাম সংস্কারের জন্য সরকারকে যৌক্তিক সময় দিতে চাই, সেই যৌক্তিক সময়টা কি হবে এটা নিয়ে অচিরে আমরা কাজ করতে চাই, আমরা এভাবে সামনে এগোতে থাকব। তো এখন অপরদিকে বিএনপির বক্তব্যগুলো পরবর্তী ভিডিওতে আমি আলাদাভাবে তুলতে যাচ্ছি। তো জামায়াত ইসলামের যে বক্তব্যটা খুবই ক্লিন, সরকার কোনো দল ঘেঁষা অথবা কোনো রাষ্ট্র ঘেঁষা অথবা এই সরকার ক্ষমতায় থাকবে, ক্ষমতা টেক ওভার করবে, নানান যে আলোচনাগুলো সেগুলো থেকে কিন্তু ডক্টর ইউনূসের সরকারকে একটা ক্লিন সার্টিফিকেট দিয়ে দিলেন যে জনমনে এটা নিয়ে যেন আর কোনো সন্দেহ না থাকে। তবে বিএনপির হিসাবের জায়গাটা একটু আলাদা। আপনি কি মনে করছেন জামায়াত ইসলামের যে সিদ্ধান্ত সেটা কতটুকু সঠিক? আওয়ামী লীগ সরকার পতনের পেছনে যে কয়েকটি জিনিস খুবই শক্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এর মাঝখানে একটা ছিল গুম। আর গুমের শিকার হওয়া ব্যক্তিরা কোথায় আছেন, অপহরণ যারা, নামটা ছিল আয়নাঘর। খেয়াল থাকার কথা, খুবই হুলস্থুল কাণ্ড ছিল এই আয়নাঘর নিয়ে। আবার ডক্টর ইউনূস সাহেব ক্ষমতায় আসার পর তিনি বললেন যে আয়নাঘরের সকল বন্দীদেরকে মুক্ত করে দেওয়া হয়েছে, সবগুলো আয়নাঘর বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু আমরা দেখছি এখনও মায়ের ডাক বা বিভিন্ন যে সংগঠন সংস্থাগুলো আছে তারা এখনও তাদের প্রিয়জনের ছবি নিয়ে রাস্তায় বসছে যে আমার পরিবারের এই মানুষটা কোথায়। তো যে আয়নাঘর নিয়ে এত ইস্যু, সেই আয়নাঘরটা এখন পর্যন্ত কোনো টেলিভিশনে আমরা একবার আসলে ওইভাবে দেখতে পারলাম না। কিছু ছবি
আপনার ভাইরাল হয়েছে। তবে এই ছবিগুলোর বাহিরে যারা ওই আয়নাঘর থেকে মুক্ত হয়েছেন তাদের মুখে আমরা অনেক গল্প শুনেছি, কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের অনুসারীরা দাবি করছে বা সরকারও দাবি করছে, আওয়ামী লীগ সরকার এখনও যারা বিভিন্ন জায়গায় পলাতক আছেন, আত্মগোপন আছেন, তারা বলছে যে আয়নাঘরটা বেসিক্যালি একটা ভোগাস। কেন দাবি করছে? যে এটার কোনো ভিডিও ফুটেজকে আসলে ইউনূস সাহেবের সরকার দেখাইতে পারছে, কোনো প্রমাণ দিতে পারছে, ছবিতে কি হবে? তো যাই হোক, ওটা তাদের কাছে, কিন্তু বাংলাদেশের মানুষ গুম হয়েছে, অপহরণের শিকার হয়েছে, এখনও অনেক মানুষ কোথাও না কোথাও মিসিং আছে। আয়নাঘরের সাজ বদল নষ্ট করা হয়েছে গুমের আলামত, এটি দৈনিক সমকালের একটা প্রধান শিরোনামে একটা প্রচ্ছদ ছাপানো হয়েছে। যে প্রতিবেদনে বলা হয়েছে মানুষের মুখে মুখে ফেরা আয়নাঘর খ্যাত গোপন বন্দিশালার অস্তিত্ব মিলেছে। ভুক্তভোগীরা গোপন কারাগারগুলোকে সংরক্ষণ চাইলেও বাহিনীগুলো এরই মধ্যে কাঠামোতে নাকি অলরেডি পরিবর্তন নিয়ে আসছে। গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারি আপনার গত বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে জানিয়েছে 400 অভিযোগ পাওয়া গেছে। গোপন বন্দিশালার গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণ নষ্ট করা হয়েছে, দেয়ালের লেখাগুলো রং করে মুছে দেওয়া হয়েছে। সম্ভবত এই কারণে আয়নাঘরগুলোর অস্তিত্ব যেমনটা আমরা ছবিতে দেখছি বা মনস্পটে আমাদের একটা আটকাইছে, ওরকম দেখার আর সুযোগ হচ্ছে না। আপনার কি বলা হয় যে এখানে আপনার মানে বিদেশেরও কিছু উদাহরণ টানা হয়েছে। বলা হচ্ছে যে চিলির স্বৈরশাসক অগাস্টো পিনোশের 16 বছরের শাসনামলে 3000-এর বেশি মানুষকে হত্যা এবং 1500-এর বেশি মানুষকে গুম করা হয়েছিল। তার পতনের পরও সন্ধান মেলেছিল 17টি নির্যাতন কেন্দ্রের, আর এরপর সেগুলো তারা স্বৈরশাসনের দুঃসহ স্মৃতি হিসাবে সংরক্ষণ করেছে, কিন্তু বাংলাদেশে এ নিয়ে আসলে হচ্ছে না। তো আমরা যদি দেখি 2009 সালের 9 এপ্রিল আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নেওয়া হয়েছিল পার্বত্য চট্টগ্রাম কেন্দ্রিক রাজনৈতিক দল ইউপিডিএফ এর সংগঠন মাইকেল চাকমাকে। তার দাবি যে ঢাকা সেনানিবাসের প্রতিরক্ষা গোয়েন্দা মহা অধিদপ্তরের কার্যালয়ের বন্দিশালায় তাকে রাখা হয়েছিল। 5 বছরের বেশি সময় ধরে বন্দী থাকার পর 6 আগস্ট তিনি মুক্তি পান। এরপর আমরা ব্রিগেডিয়ার আমান আজমি অনেকের আমরা একের পর এক মুক্ত হতে দেখেছি। তবে সেই আয়নাঘরটা এখন কোথায় আছে? কমিশনের বক্তব্য হচ্ছে কি, কমিশনের সদস্য সাজ্জাদ হোসেন বলছেন, পরিদর্শনের সময় ডিজিএফআইয়ের যে আয়নাঘর দেখেছি এর সঙ্গে ভুক্তভোগীদের বর্ণনার মিল পেয়েছি, তবে অনেক কিছুই পরিবর্তিত করা হয়েছে। অনেক গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণ তারা নষ্ট করেছে, বিশেষ করে দেয়ালের লেখাগুলো পেইন্ট করে মুছে দেওয়া হয়েছে। মৌখিকভাবে তাদের বলেছি, লিখিতভাবেও জানিয়েছি যে অবস্থায় আয়নাঘর দেখে এসেছি তদন্ত শেষ হওয়া না পর্যন্ত আর কোনো পরিবর্তন যেন না হয়। তো আমরা যদি দেখি এখন এখানে অনেক কিছু আছে, যারা মুক্ত হয়েছে তাদের বক্তব্যের সাথে সেই আয়নাঘরগুলোর এই মুহূর্তে অনেক আলামত মিলছে না। তো যারা ভুক্তভোগী তারা মনে করছেন যে গোপন কারাগার ভেঙে ফেলা মানে আলামত ধ্বংস, যা আরেকটি অপরাধ। গোপন বন্দিশালাগুলোকে সংরক্ষণ করতে হবে। এখন আসলে এই কমিশনের যেই ইনভেস্টিগেশন চলছে সেগুলোরও কোনো ফুটেজ অথবা সামহাও উইথ সাংবাদিকদের সাথে মুভমেন্ট এরকম কিন্তু কোনো কিছুই দেখছি না আমরা, যার কারণে সবগুলো জিনিসই অনেকটা ঘোলাটে আকার ধারণ করছে। আর এই জিনিসটারই আওয়ামী লীগ একটা কিন্তু তারা বক্তব্য দেওয়ার সুযোগ পাচ্ছে যে আয়নাঘর আর 26 লক্ষ ভারতীয় কোথায়। তবে যারা মুক্ত হচ্ছেন তারা কিন্তু বলছেন আয়নাঘরের কথা, আবার যারা মিসিং আছেন তারাও কোথায় আছেন, কার হেফাজতে আছেন, 2 মাস হয়ে গেছে, এই মানুষগুলো আদৌ জীবিত নাকি মৃত সেগুলো কিন্তু এখনো ক্লিয়ার হচ্ছে না। তো নিশ্চয়ই কমিশন কাজ করছে, একটা মিস্টেরিয়াস ক্যারেক্টার হচ্ছে আয়নাঘর।